জ্বালানি সংকটের আশঙ্কায় আজও ফিলিং স্টেশনগুলোতে ভিড়। রাজধানী এবং রাজধানীর বাইরের খবরগুলো জানার চেষ্টা করব। শুরুতে যেতে চাই রাজধানীতে বিজয় সরণি থেকে যুক্ত আছেন আমার সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আরিফ, জানাবেন আপনি যে এলাকায় রয়েছেন সেখানে লম্বা লাইন দেখতে পাচ্ছি আমরা। আসলে মানুষের মধ্যে এই আতঙ্কটা কেন এবং কি বলছেন তারা? বারবার আশ্বাস দেওয়ার পরেও কেন এত লম্বা লাইন? ইশরাত, মধ্যপ্রাচ্যের যে অস্থিরতা, সে অস্থিরতার রেশ বলা যায় যে বাংলাদেশেও কিন্তু পড়েছে এবং সেটি জ্বালানির যে তেল সেটির মধ্যে বলা যায় যে অনেকটা বেশি পড়েছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বিশাল লম্বা সারি এবং এই সারিটি ঠিক বিজয় সরণি থেকে একেবারে মহাখালী যে রেল স্টেশনটি রয়েছে, রেল লাইনটি রয়েছে, ঠিক সেটি পার হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি। এবং এখানে যারা রয়েছেন অর্থাৎ মোটরসাইকেল, প্রাইভেট কার, তারা অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে তারা কেউ 5 ঘন্টা, কেউ 3 ঘন্টা, কেউ 4 ঘন্টারও বেশি সময় ধরে এখানে অপেক্ষা করছেন তেল নেওয়ার জন্য এবং সেই অপেক্ষার প্রহর কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে এবং সেটি কিন্তু দেখা যাচ্ছে। এবং তারই প্রেক্ষিতে আমরা এখানকার যারা রয়েছেন, যাত্রী যারা রয়েছেন মোটরসাইকেল এবং প্রাইভেট কারের, তাদের সাথে কথা বলেছি। তারা এক ধরনের আসলে হতাশার কথা জানিয়েছেন এবং তারা বলছেন যে 2 লিটার তেলের জন্য, যেহেতু ইতোমধ্যে এই সংকট মোকাবেলায় তেল যে অকটেন নেওয়ার যে বিষয়টি সেটি কিন্তু সীমিত করে দেওয়া হয়েছে, অর্থাৎ যে সমস্ত মোটরসাইকেলগুলো রয়েছে তারা 2 লিটার নিতে পারবে প্রতিদিন এবং প্রাইভেট কার নিতে পারবে 10 লিটার এবং জিপ মাইক্রোবাস নিতে পারবে 20 থেকে 25 লিটার। এছাড়া লোকাল বাস নিতে পারবে 70 থেকে 80 লিটার। এভাবে কিন্তু যে বিষয়গুলো নির্ধারণ করে দেওয়া হয়েছে, তার প্রেক্ষিতে এটি নির্ধারণ করে দেওয়ার পর থেকে আমরা দেখেছি যারা যে যানবাহনগুলো রয়েছে সেগুলোর ভিড় কিন্তু আরও বাড়ছে, অর্থাৎ তারা খুব অল্প সময়ের ভিতরে তারা যেন এটি নিতে পারে তার জন্য কিন্তু তাদের যে নেয়ার যে সারিটি সেটি বাড়ছে। এবং বিভিন্ন স্টেশনগুলোতে আমরা দেখেছি যে তেল নিতে গিয়ে ধস্তাধস্তি এবং মারামারি ঘটনা কিন্তু ঘটেছে। তবে বলা যায় যে বেলা যত বাড়ছে ততই কিন্তু এই তেল নেওয়ার যে সারিটি সেটি কিন্তু বাড়ছে। আরিফ, অনেক ধন্যবাদ আপনাকে। আরিফ জানাচ্ছিলেন বিজয় সরণি এলাকা থেকে যুক্ত হয়েছিলেন, সেখানকার খবর জানছিলাম। আমরা এবার যেতে চাই নারায়ণগঞ্জে। আমার সহকর্মী আহসান সাদিক আমার সাথে যুক্ত আছেন, সাথে আছেন যশোর থেকে তৌহিদুর রহমানও দেখতে পাচ্ছি। এবং সাদিক, জানাবেন আসলে নারায়ণগঞ্জের চিত্র কেমন দেখতে পাচ্ছেন? ফিলিং স্টেশনগুলোতে পর্যাপ্ত তেলের মজুদ কি রয়েছে কিনা? ইশরাত, নিয়ম অনুযায়ী কিন্তু শুক্র এবং শনিবার কিন্তু মূলত যে নারায়ণগঞ্জের যে ডিপো রয়েছে অন্যতম তেল সরবরাহের, সেগুলো কিন্তু আসলে বন্ধ থাকে এবং আজকে সকাল থেকে কিন্তু তেল সরবরাহের ডিপো থেকে যে স্থানীয় যে সকল পেট্রোল পাম্প আছে সেখানে তেল পৌঁছে দেওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত কিন্তু যে পেট্রোল পাম্প যারা রয়েছেন তারা যেই অভিযোগটি করছেন যে আসলে নিয়ম মতো যে তেলটি পাওয়ার কথা তাদের কাছে কিন্তু সেই তেলটি পৌঁছায়নি। এবং সেই সাথে যে পেট্রোল পাম্পে যারা রয়েছেন তারা আরেকটি অভিযোগ করছেন যে ডিজেল সরবরাহ তারা পাচ্ছেন, কিন্তু অকটেন এবং পেট্রোল সেটি কিন্তু তারা নিয়ম মতো পাচ্ছেন না। এবং সেই সাথে সাধারণ যে সকল যাত্রী রয়েছেন বা ক্রেতা রয়েছেন তারা অভিযোগ করছেন যে যে নির্ধারিত যানবাহন অনুযায়ী তেল সরবরাহের কথা যেগুলি রয়েছে সে অনুযায়ী কিন্তু তারা তাদের তেলগুলি পাচ্ছেন না। এবং এক্ষেত্রে মূলত অভিযোগটাই আসছে ওই ধরনের যে আসলে যে হঠাৎ করে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধের পরবর্তী খবরে যে সাধারণ জনগণ তারা কিন্তু তাদের যে তেল সরবরাহের অতিরিক্ত যেগুলি আসলে রেখে দেওয়া, এটির কারণে মূলত তেল সরবরাহের ঘাটতি হচ্ছে নারায়ণগঞ্জে বলে আমরা যতটুকু জানতে পেরেছি। তো বলা যায় এই হচ্ছে আসলে সর্বশেষ পরিস্থিতি নারায়ণগঞ্জ থেকে। ঈশ্বর, অনেক ধন্যবাদ আপনাকে সাদিক। তৌহিদ, জানাবেন যশোরের কি অবস্থা? ইসরাত, আছে যশোরে এরও কোনো পরিবর্তিত পরিস্থিতি নেই। আপনি দেখছেন যে আমি যে পাম্পটিতে দাঁড়িয়ে আছি এটি শহরের সবচেয়ে বড় যে পেট্রোল পাম্পগুলি তার মধ্যে একটি। এই পাম্পটিতে ইতিমধ্যেই বন্ধ ঘোষণা করা হয়েছে, অর্থাৎ এদের রিজার্ভ শূন্যের কোটায় পৌঁছেছে। এবং আমি এই পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলছিলাম, তারা যেটা বলছিলেন যে তাদের প্রতিদিনের চাহিদা থাকে পেট্রোল এবং অকটেন মিলিয়ে 15,000 লিটার এবং সমপরিমাণ ডিজেলেরও তাদের চাহিদা থাকে, কিন্তু আজকে তারা কিছুটা বরাদ্দ পেয়েছেন কয়েকদিনের ব্যবধানে এসে, সেখানে মাত্র 3,000 লিটার পেট্রোল এবং ডিজেল পেয়েছেন, অর্থাৎ 3,000 এবং লিটার ডিজেল এবং 3,000 লিটার পেট্রোল তারা বরাদ্দ পেয়েছেন, কোনো অকটেনের বরাদ্দ পায়নি। কিন্তু সেটাও খুলনা দৌলতপুরে পেট্রো বাংলার মালিকানাধীন যে ডিপো অর্থাৎ পদ্মা মেঘনা যমুনা সেখানে জ্যামে আটকে আছে।
অন্যান্য পাম্পগুলিতেও ঠিক একই অবস্থা। যশোরের যে 2.5 শতাধিক পাম্প আছে যশোর জেলাতে, তার সিংহভাগই কিন্তু গতকাল রাত থেকে প্রায় বন্ধ হয়ে গেছে। ছোট ছোট পাম্পগুলি আরো আগেই বন্ধ হয়ে গেছে সরবরাহ দিতে না পেরে এবং বরাদ্দ দিতে না পেরে। যদিও এর কারণ হিসেবে সরকারের পক্ষ থেকে যতই বলা হোক যে জ্বালানি তেলের তেমন সংকট নেই, কিন্তু এই পরিস্থিতি বলে দিচ্ছে পরিস্থিতিটা কি। যদিও এবং এই পরিস্থিতির সূচনা হয় যে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ, সেই যুদ্ধের কারণে ইউরোপিয়ান ইউনিয়নে দ্বিগুণ তেলের দাম বৃদ্ধির পরই গুজব রটে পড়ে যে সারা দেশ বাংলাদেশেও এর প্রভাব পড়বে এবং দাম বাড়বে। এরপর যে গুজবে কান দিয়ে মানুষের যে উপচে পড়া ভিড় এবং প্রয়োজনের অতিরিক্ত যে তেল রিজার্ভে রাখা ও সংরক্ষণ করা, সেটির প্রভাবেই কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে ব্যবসার এই জ্বালানি তেল খাতের সাথে সংশ্লিষ্টরা এবং সরকারি কর্তৃপক্ষ দাবি করে আসছেন। আমরা দেখছি যে সকাল থেকে এই পাম্প সহ বিভিন্ন পাম্পে ক্রেতারা আসছেন কিন্তু ফিরে যাচ্ছেন মুখ ফিরিয়ে। তবে সব থেকে বেশি সংকটে আছে কিন্তু কৃষি কাজের সাথে সংশ্লিষ্টতা, যেহেতু সরকারিভাবে নিষিদ্ধ করা হয়েছে গাড়ির ট্যাঙ্ক ছাড়া কোনো কোথাও তেল না দেওয়ার জন্য, সেই কারণে কৃষি কাজের সাথে যারা জড়িত সেচে বাধাগ্রস্ত হচ্ছে। আপনি জানেন যে যশোর কৃষি প্রধান অঞ্চল, এটা কিন্তু সেই তাদের জন্য সরকারি কোনো উদ্যোগ না থাকায় তারা নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে তৌহিদ। সহকর্মীরা যুক্ত হয়েছিলেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে, ফিলিং স্টেশনের খবরাখবরগুলো জানছিলেন তাদের মাঝে।